গোল্ডেন এরা এন্টারটেইনমেন্ট, গল্প শোনার নতুন ঠিকানা। বড়দিনের ছুটিতে পুরী ঘুরতে যাওয়ার আলাদাই মজা। পরিবারের সাথে বা বন্ধুদের সাথে ট্রেনে গল্প করতে করতে যাওয়ার অভিজ্ঞতা আমাদের সবারই আছে। কিন্তু যদি সেই ট্রেনের ভেতরই ঘুরতে শুরু করে অস্বাভাবিক কিছু ঘটনা, যার পর থেকে হয়তো আপনারা আর ট্রেনে চড়তেই চাইবেন না। আজ এমনই এক গল্প আপনাদেরকে শোনাতে চলেছি। গল্প পাঠে দেবাঞ্জন ভট্টাচার্য, গল্পের সূত্রধার আমি তিয়াশা ভট্টাচার্য। শুরু হচ্ছে আমাদের গল্প বার্থের নিচে। চারিদিকে গাড়ির হাহাকার। হাওড়া ব্রিজের উপর জ্যামে অনেক গাড়ি আটকে আছে। একটা ট্যাক্সির ভেতর বসে আছে তিন বন্ধু। গাড়ির জানলার কাছে মাথা রেখে আছে মধুমিতা, মাঝে বসে ঝিমোচ্ছে অনন্যা। অনন্যার পাশে কানে ইয়ারফোন দিয়ে মোবাইল ঘাঁটছে দীপ। মধুমিতা বলে ওঠে, লাস্ট আধা ঘন্টা ধরে জ্যামে আটকে আছি, পৌঁছবো কখন? অনন্যা ঘুমন্ত চোখ নিয়ে মধুমিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আরে কি হয়েছেটা কি? ট্রেন মিস করবি না রে, তার আগেই পৌঁছে যাবি। আরে আমি প্রচন্ড এক্সাইটেড, অবশেষে তোদের সাথে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। মধুমিতা মুখ ঘুরিয়ে দীপের দিকে তাকায়। এই দীপ, ফোনটা রাখ না। দীপ কান থেকে ইয়ারফোনটা খুলে রেখে দেয়। বলেন ম্যাডাম, আপনার দাবিটা কি? তুই কি করে এত টেনশন ফ্রি আছিস? টেনশন কেন হবে? তিনজন ওখানে গিয়ে আলাদাই বাওয়াল হবে। তোর এই উইথাউট টিকিট যাওয়ার প্ল্যানটা আমার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। আরে তাহলে কি করতাম? টিকিট ছিল না, এটাই একমাত্র রাস্তা। আরে তাহলে আর দুদিন বাদেকার টিকিট তো ছিল। প্ল্যান করেছি ক্রিসমাসটা ওখানে কাটানোর, আর দুদিন পরে যাব নাকি? ছাড় না, কিছু হলে সামলে নেব। আস্তে আস্তে সব গাড়ি এগোতে শুরু করে। হাওড়া স্টেশনের সামনে গাড়ি দাঁড়ায়। গাড়ির ডিকি থেকে অনন্যা সব লাগেজ বের করে। তিনজনে প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকে। ভাই, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা ফাইনালি একসাথে যাচ্ছি। ওকে দেখে যা বুঝছি, পুরো ঘোরার পরও বিশ্বাস হবে না। ট্রেন দিয়ে দিয়েছে। অনন্যা টিকিট বের করে ট্রেনের কোচ নাম্বারটা দেখে। এই তো এইটা, আমি উঠে যাচ্ছি, তোরা আমাকে লাগেজগুলো এক এক করে দে। অনন্যা ট্রেনে উঠে যায়। মধুমিতা আর দীপ লাগেজগুলি অনন্যাকে দিয়ে ওরা দুজনও ট্রেনে উঠে যায়। এই করমণ্ডলের ঘটনাটার পর থেকে ট্রেনে করে কোথাও যেতেও ভয় লাগে। ট্রেনের ভেতরে সব প্যাসেঞ্জারদের মধ্যে গোতাগুতি লাগতে শুরু করে। অবশেষে ফার্স্ট ক্লাস কামরাতে তিনজনে নিজেদের বার্থে আসে। দীপ আর অনন্যা লাগেজগুলি বার্থের নিচে রেখে দেয়। লাগেজ আর আছে? না, সব সেট হয়ে গেছে। কিন্তু দীপ, যেটা মুশকিল হলো, তুই এখন কি করবি? একটু পরেই তো টিটি এসে যাবে। আরে ট্রেনের টয়লেটটা কখন কাজে আসবে? শেষমেশ ওখানে সারাটা রাত? আরে সারা রাত কে থাকবে? যখন যখন টিটি আসবে আমি পালাবো। টিটি চলে যাওয়ার পরই আমি এন্ট্রি নেব বস। ঠিকই আছে। কি হ্যাপা, কিছু করাও যাবে না। চল আসলাম তাহলে, আমি এখন ফোন করিস। দীপ বার্থ থেকে বেরিয়ে একটা টয়লেটের ভেতর ঢুকে দরজা বন্ধ করে নেয়। টিটি এসে মধুমিতা আর অনন্যার টিকিট চেক করতে শুরু করে। মধুমিতা আর অনন্যা একে অপরের দিকে মিচকি হেসে তাকায়। টিটি টিকিট চেক করে চলে যায়। অনু, দীপকে ফোন কর এবার। হ্যাঁ, করছি। হ্যাঁ হ্যালো, টিটি চলে গেছে, তাড়াতাড়ি চলে আয়। দীপ টয়লেট থেকে বেরিয়ে বার্থে ফিরে আসে। প্ল্যান সাকসেসফুল। এত দিনকার অপেক্ষা, অবশেষে আমাদের পুরী যাত্রা শুরু হলো। ট্রেন গতি ধরেছে। এদিকে তিনজনে একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি একটু টয়লেট থেকে আসছি। মধুমিতা বার্থ থেকে বেরিয়ে চলে যায়। দীপ, তোর পায়ের কাছের ব্যাগটা বের কর তো, খাবারগুলো ওখানে আছে। দীপ নিচু হয়ে আস্তে করে ব্যাগটা বের করে। ব্যাগটা বের করবার সময় দীপের চোখে পড়ে
বার্থের নিচে রাখা আছে একটা ছোট মাটির কলসি। কলসির উপর লাল কাপড় মোড়ানো। দীপ কলসিটার দিকে হাত বাড়ায়। অনন্যা, মধুমিতা বাড়তে এসে দেখে দীপ হাতে মাটির কলসি নিয়ে দেখছে। অনন্যা দীপের পাশে বসে আছে। তোরা কি করছিস? আর ওটা কি তোদের হাতে? জানি না, বার্থের নিচ থেকে পেলাম। কার না কার কি ফেলে গেছে, নেক্সট টাইম যখন টিটি আসবে তাকেই দিয়ে দেওয়া ভালো। আচ্ছা ঠিক আছে, ওসব এখন রাখ। আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই। এই সেরেছে। কি হলো? না, কিছু না। জোকার কোথাকার। অনন্যা কলসিটা আবার বার্থের নিচে রেখে দেয়। দীপ ব্যাগ থেকে খাবার বের করে অনন্যা আর মধুমিতার হাতে দেয়। তিনজনে খেতে খেতে গল্প করতে থাকে। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর অনন্যা আর দীপ মিলে দুটো বার্থে চাদর পেতে দেয়। নে, তোদের সব রেডি, কে কোথায় শুবি দেখ। আমি বসো পরে, কোনো কথা হবে না, আগেই বলে রেখেছি। হ্যাঁ রে, ওপরেই উঠে বসে থাক তুই। ট্রেন খড়গপুর স্টেশনে দাঁড়ায়। বার্থের লাইট অফ। অনন্যা ওপরে বার্থে শুয়ে ফোন ঘাঁটছে। মধুমিতা ঘুমিয়ে পড়েছে। দীপ কামরার দরজা খুলে একবার উকি মেরে টিটিকে দেখে। দীপ ভেতরে এসে অনন্যার পায়ে মারে। অনন্যা, হ্যাঁ বল। টিটি আসছে, আমি বাইরে যাচ্ছি, তুই টিকিটটা হাতের সামনে রাখ। ঠিক আছে, সাবধানে। দীপ তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে দীপের পা বার্থের নিচে রাখা মাটির কলসিতে লাগে। লোটাটা পড়ে গিয়ে ভেতর থেকে ছাই বেরিয়ে আসে। দীপ টিটির চোখে ফাঁকি দিয়ে টয়লেটে ঢুকে যায়। অনন্যা নিচে নামে আর ওর চোখ মাটির দিকে যায়। শিট। মধু, এই মধু। অনন্যা মধুমিতাকে হালকা ঠেলা দেয়। কি হয়েছে? মধুমিতা মাটিতে ছাই পড়ে থাকা দেখেই উঠে দাঁড়িয়ে পড়ে। আরে এসব কি? অনন্যা নিচু হয়ে ছাইয়ে একবার হাত দেয়। ছাই? কি? এসব এখানে কি করে? টিটি মনে হয়, তুই টিকিটগুলো বের করে রাখ। হ্যাঁ, আর ওনাকে এই ব্যাপারে বলিস। ঠিক আছে। মধুমিতা বার্থের নিচ থেকে একটা ব্যাগ বের করে, বার্থের উপর রাখে। ব্যাগ থেকে টিকিট বার করে অনন্যার দিকে ঘুরে যায়। এই নে ধর। ট্রেন চলতে শুরু করে। বাথরুমে দাঁড়িয়ে ঝিমোচ্ছে দীপ। ট্রেন চলতে চলতে আবার ব্রেক দেয়। দীপ ঝটকাতে প্রায় পড়ে যাচ্ছিল। দীপ আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ায়। এরা ফোন করে না কেন? টিটি কি ওদের সাথে গল্প করতে বসে গেল? টয়লেটের বাইরে থেকে একজনের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। পায়ের আওয়াজটা দরজার সামনে এসে থেমে যায়। টয়লেটের দরজাতে ঠক ঠক হয়। কে? দরজার বাইরে থেকে কোনো শব্দ পাওয়া যায় না। দীপ আস্তে করে টয়লেটের দরজা খুলে বাইরে উকি মারে। বাইরেটা পুরো ফাঁকা। দীপ টয়লেটের বাইরে বেরিয়ে আস্তে আস্তে বার্থের দিকে এগোতে শুরু করে। দীপ ট্রেনের দরজার সামনে এসে দাঁড়ায়। ট্রেনের দুটো দরজাই বন্ধ। কোথায় দাঁড়িয়ে আছে ট্রেনটা? দীপ আস্তে করে ট্রেনের দরজাটা খোলে। ট্রেন একটা খুব শুনশান জায়গাতে দাঁড়িয়ে আছে। দীপ দরজা দিয়ে মুখ বার করে বাইরেটা দেখতে থাকে। উল্টো দিকের দরজা থেকে গা ছমছমে আওয়াজ আসতে শুরু করে।
দীপ আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। আওয়াজটা আরো কাছে আসতে শুরু করে। দীপ এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। দীপ চমকে যায়, মনে হচ্ছে দরজায় সমানে কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে। দীপ ভয়ে থমকে তাকিয়ে আছে দরজার দিকে। আওয়াজটা বন্ধ হয়ে যায়। দীপ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। দীপ ঘামতে শুরু করে। পরিবেশ পুরো শান্ত হয়ে গেছে। দীপের পেছনে দরজার বাইরে থেকে একটা রক্তে মাখানো হাত ভেসে আসে। দীপ আস্তে আস্তে পেছনে ঘুরে তাকায়। অনন্যা দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। টিটি নেই তো এখানে, তাহলে বাইরে থেকে দরজা ধাক্কালো কে? অনন্যা দরজা দিয়ে মুখ বার করে আশেপাশে দেখতে থাকে। সেখানেও কেউ নেই। অনন্যা কামরার ভেতরে আসে। টিটি যখন নেই তাহলে কি ভুল করে কেউ আবার ঠক ঠক আওয়াজ হয়, কিন্তু এবারে দরজাতে নয়। আওয়াজটা আসছে কামরার জানলার বাইরে থেকে। জানলায় পর্দা দেওয়া। ওরা দুজনে পেছনে ফিরে জানলার দিকে তাকায়। জানলার থেকে আওয়াজটা আসছে না? হ্যাঁ তাই তো। অনন্যা আস্তে আস্তে এগিয়ে যায় জানলার দিকে। দেখে অনু। অনন্যা জানলার কাছে গিয়ে দাঁড়ায়। অনন্যা আস্তে করে পর্দাটা সরায়। পর্দা সরাতেই অনন্যা আর মধুমিতা চমকে যায়। দুজনেই অবাক হয়ে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। এ কি? এসব কি? ও এভাবে জানলার বাইরে সমানে বাড়ি মারছে দীপ। ট্রেন একটা শুনশান জায়গাতে দাঁড়িয়ে আছে। কামরার ভেতর অনন্যা আর মধুমিতা ভয়ে ভয়ে জানলার দিকে তাকিয়ে আছে। জানলার বাইরে দীপ সমানে জানলার কাছে মেরে যাচ্ছে। দীপ বাইরে কেন? তুই এখানে থাক, আমি বাইরে গিয়ে দেখছি। অনন্যা বার্থের দরজা খুলতে যায়। মধুমিতা জানলার দিকে তাকিয়ে আছে। জানলার বাইরে থেকে দীপ হাত দেখিয়ে থামতে বলে। দাঁড়া অনু, দীপ কিছু বলতে চায়। দীপ হাত দিয়ে দুজনকে দাঁড়িয়ে থাকতে বলে। দীপ ইশারা করে দরজা খুলতে বারণ করে। অনন্যা আর মধুমিতা কিছু বুঝতে না পেরে একে অপরের দিকে তাকায়। অনন্যা দরজার দিকে ফিরে তাকায়। অনন্যা বুঝতে পারে দরজা ধাক্কানোর আওয়াজটা আসছে নিচ থেকে। এই অনু, ওদিকে কি দেখছিস? আমার প্রচন্ড ভয় লাগছে। ট্রেন ছেড়ে দেয়। দীপ ঘাবড়ে যায়। অনন্যা আর মধুমিতা জানলার বাইরে তাকায়। ও ট্রেনে উঠছে না কেন? অনন্যা গিয়ে বার্থের দরজা খুলতে যায়। দীপ ট্রেনের সাথে দৌড়াতে শুরু করে। দীপ সমানে ইশারা করে মধুমিতাকে আটকাতে বলে অনন্যাকে। অনন্যা অনন্যা এক ঝটকায় দরজা খুলে দেয়। দরজার বাইরে কেউ নেই। অনন্যা বার্থের বাইরে বেরিয়ে দৌড় মারে। মধুমিতাও পেছনে যেতে যায়। তখনই মধুমিতা দাঁড়িয়ে যায়। মধুমিতা নড়াচড়া করতে পারে না। ট্রেনের গতি বাড়তে শুরু করে। অনন্যা ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দীপ ছুটে আসছে ট্রেন ধরবার জন্যে। তাড়াতাড়ি দীপ! দীপ হাত বাড়িয়ে দেয় অনন্যার দিকে। অনন্যা দীপের হাত শক্ত করে ধরে কোনো মতে। দীপ ট্রেনের দরজার কাছে এসে যায়। অনন্যার চোখ যায় দীপের পেছনের দৃশ্যের উপর। দীপের পেছনে দুটো রক্তে মাখানো পা ছুটে আসছে, পা থেকে কোমর। তারপর আর কোনো শরীরের অংশ নেই।
অনন্যার হাত অবশ্য আলগা হয়ে যায়। দীপের হাত অনন্যার থেকে পিছলাতে শুরু করে। দীপ শক্ত করে ধরে থাকবার চেষ্টা করে অনন্যার হাত। অনন্যা! দীপ একটা পাথরে হোঁচট খায়। অনন্যা দীপের হাত ছেড়ে দেয়। দীপ মুখ থুবড়ে পড়ে যায় পাশের রেল লাইনের উপর। দীপের মাথা ফেটে গেছে। দীপ আস্তে আস্তে ওঠার চেষ্টা করে। সামনে থেকে একটা ট্রেন এসে দীপের উপর দিয়ে চলে যায়। অনন্যা! সারা লাইন রক্তে ভিজে যায়। দীপের শরীর দুভাগ হয়ে গেছে। ট্রেনের গতি খুব বেড়ে গেছে। ট্রেনের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে অনন্যা। অনন্যা চোখ পিটপিট করতে করতে আস্তে করে চোখ খোলে। অনন্যা আশেপাশে তাকায়। অনন্যার মাথা ধরেছে। অনন্যা মাথায় হাত দিয়ে বসে আছে। একটু আগে যা হলো সেসব কিছুই মনে নেই তার। ট্রেনের লাইট দপদপ করতে শুরু করে। অনন্যা ভয় পেয়ে ওপরের দিকে তাকায়। ট্রেনের লাইট অফ হয়ে যায়। এখন চারিদিকে সম্পূর্ণভাবে অন্ধকার। অনন্যা কোনো মতে নিজের পায়ের উপর দাঁড়ায়। অনন্যা তাল খেতে শুরু করে। অনন্যা দুর্বলতার সাথে বলতে থাকে, দীপ, দীপ। অনন্যা আস্তে আস্তে চলতে শুরু করে। অনন্যা ধরে ধরে এগোতে থাকে কামরার দিকে। অনন্যা কামরার দরজার কাছে এসে দরজাতে গা ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে। অনন্যা দরজাতে ঠক ঠক করে। মধু, মধু, দরজা খোল। মধু! অনন্যা তাল সামলাতে না পেরে মাটিতে ধূপ করে বসে পড়ে। অনন্যার মাথা টেকে যায় দরজাতে। কামরার দরজা খুলে যায়। অনন্যা আস্তে আস্তে মুখ ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। মধু! দরজার সামনে দাঁড়িয়ে আছে মধুমিতা। অনন্যা ঝাপসা দেখছে মধুমিতাকে। মধুমিতা কামরার ভেতরে চলে যায় আর নিচের বার্থে বসে পড়ে। অনন্যা কোনো মতে দাঁড়ায় আর কামরার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনন্যা মধুমিতার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। দীপ কোথায়? মধুমিতা মুখে আঙুল দিয়ে অনন্যাকে চুপ করে থাকতে বলে। অনন্যা একটু অবাক হয়ে তাকিয়ে থাকে। মধুমিতা বার্থে শুয়ে পড়ে আর চোখ বন্ধ করে নেয়। অনন্যার মাথা ঘুরতে শুরু করে। অনন্যা কোনো মতে দাঁড়ায়, ওপরের বার্থে উঠে নিজের শরীর ফেলে দেয়। অনন্যা চোখ বন্ধ করে নেয়। অনন্যা চোখ খোলে এই আওয়াজটা শুনে। অনন্যা ফিরে নিচের বার্থের দিকে তাকায়। নিচে মাটিতে মধুমিতা বসে পড়ে থাকা ছাইগুলো আবার কলসির ভেতর ঢুকিয়ে দিচ্ছে। মধু! মধুমিতা গান থামিয়ে ওপরের দিকে তাকায়। ছাইগুলো কিভাবে পড়ে আছে দেখ। একজন মানুষের ছাই এভাবে ফেলে দিল। কি বলছিস তুই মধু? ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মধুমিতা আবার নিচের বার্থে শুয়ে পড়ে। অনন্যাও খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। বার্থের দরজা খোলার আওয়াজ হয়। অনন্যা চমকে ঘুম থেকে ওঠে। অনন্যা চোখ খুলে দেখে কামরার দরজা খুলে কেউ বেরিয়ে যাচ্ছে। অনন্যা বুঝতে পারে মধুমিতা বেরিয়েছে। অনন্যা আপার বার্থ থেকে নিচে নেমে দেখে মধুমিতা খুব গভীর ঘুমে আছে। অনন্যা কিছু বুঝতে পারে না। অনন্যা ভাবে একবার কি মধুমিতাকে ডাকবে, তারপর ছেড়ে দেয় মধুমিতার গভীর ঘুমে থাকার কারণে। অনন্যা আর কিছু না ভেবে দরজা খুলে কামরা থেকে বাইরে বেরিয়ে যায়। অনন্যা ট্রেনের দরজার সামনে এসে দাঁড়ায়। অনন্যার একটু খটকা লাগে, কারণ কোচের দুটো দরজাই বন্ধ। এদিকে স্পষ্ট মনে আছে যে দুটো দরজাই খোলা ছিল।
অনন্যার চোখ যায় সামনের দিকে। দূর থেকে কেউ একজন হেঁটে আসছে। ট্রেনের লাইট অফ থাকার কারণে মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। ব্যক্তিটি যখন কাছে আসে হালকাভাবে তার মুখ বোঝা যায়। সে আর কেউ না, সেই ব্যক্তিটি হলো দীপ। দীপ, অনন্যা দীপকে দেখতে পেয়েই ছুটে যায় ওর দিকে। অনন্যা দীপের কাছে যায়, কিন্তু দীপ নিজের মনে হেঁটে বেরিয়ে যায়। দীপ আমাকে দেখে চলে গেল কেন? অনন্যা দীপের পেছনে যায়। দীপ গিয়ে আবার ট্রেনের দুটো দরজার মাঝে দাঁড়িয়ে থাকে। অনন্যা গিয়ে দীপের সামনে গিয়ে দাঁড়ায়। কিরে, তুই আমার সাথে কথা বলছিস না কেন? কোথায় দাঁড়িয়ে আছে ট্রেনটা? কি, ট্রেন তো চলছে। দীপ অনন্যার পাশ কাটিয়ে ট্রেনের দরজার সামনে চলে যায়। অনন্যা অবাক হয়ে তাকিয়ে আছে দীপের দিকে। অনন্যা ভয় পেয়ে যায়। যেই ট্রেন এতক্ষণ ধরে খুব জোরে চলছিল, সেই ট্রেন এখন একটা শুনশান জায়গাতে দাঁড়িয়ে আছে। অনন্যার আবার মাথা ঘুরতে শুরু করে। অনন্যা কোচের গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে। দীপ ভয় ভয় উল্টো দিকের দরজার দিকে তাকায়। অনন্যা একবার উল্টো দিকে দরজার দিকে তাকিয়ে আবার দীপের দিকে তাকায়। কি দেখছিস তুই ওখানে? অনন্যা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। তোর তোর পেছনে? অনন্যা দেখতে পায় দীপের পেছনে একটা রক্তে মাখা হাত ভেসে আসছে। হাতটা এসে দীপের গলা চেপে ধরে। অনন্যা এই দৃশ্য দেখে জোরে চিৎকার করে ওঠে। হাতটা সরে যায় দীপের কাছ থেকে। দীপ গলা ধরে কাঁদতে শুরু করে। অনন্যা ছুটে যায় দীপের দিকে। কি হচ্ছে এসব? তুই ঠিক আছিস? উল্টো দিকের দরজাটা খুব জোরে খুলে যায়। দীপ আর অনন্যা দুজনেই চমকে তাকায় দরজার দিকে। দরজা দিয়ে ট্রেনে উঠে আসছে একটি মহিলার অর্ধেক কাটা শরীর। দীপ, দীপ! দীপ ট্রেনের দরজা দিয়ে বেরিয়ে যায়। অনন্যাও তার পেছনে যেতে থাকে। কাটা শরীরটা এবার মধুমিতার বার্থের দিকে যেতে থাকে। বাইরে দীপ আর অনন্যা ছুটতে থাকে। দীপ দাঁড়িয়ে পড়ে আর অনন্যাও। দীপ বাইরে থেকে জানলাতে মারতে থাকে। অনন্যা ভয়ে আশেপাশে দেখতে শুরু করে। ভেতর থেকে পর্দা সরে যায়। অনন্যা দেখে চমকে ও ভয় পেতে শুরু করে। ট্রেনের ভেতর অনন্যা ও মধুমিতা দাঁড়িয়ে আছে, কিন্তু অনন্যা তো এখানে দীপের সাথে দাঁড়িয়ে আছে। দীপ হাত দিয়ে নানান রকম ইশারা করে। অনন্যা এখনো বুঝতে পারছে না এসব কি হচ্ছে। ট্রেন চলতে শুরু করে। দীপ ট্রেনের সাথে ছুটতে থাকে। অনন্যা ভয় কিছু বলতে পারে না। অনন্যা ট্রেনের বাইরে থেকে দেখতে পায় সে নিজে বার্থ থেকে বেরিয়ে যাচ্ছে। বাইরে অনন্যাও ট্রেনের সাথে দৌড়তে শুরু করে। অনন্যা জানলা দিয়ে দেখতে পায় মধুমিতাও বার্থের বাইরে বেরোতে যায়। তখনই সেই কাটা শরীরটাও মধুমিতার পা ধরে নেয়। মধুমিতা দাঁড়িয়ে পড়ে স্থির হয়ে। কাটা শরীরটা মধুমিতার ওপরে উঠে আসে। অনন্যা ভয় পেয়ে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। সামনে দীপ হোঁচট খেয়ে পড়ে যায় পাশের রেল লাইনের উপর। আরেকটা ট্রেন এসে দ্বীপের ওপর দিয়ে চলে যায়। অনন্যা! এই দৃশ্য দেখে অনন্যার সব কিছু মনে পড়ে যায়, আর অনন্যা আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। ট্রেন অনন্যাকে ফেলে চলে যায়। অনন্যা, এই অনন্যা, কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? অনন্যা একটা বড় নিঃশ্বাসের সাথে চোখ খোলে। অনন্যা চোখ খুলে দেখে তার সামনে মধুমিতা দাঁড়িয়ে আছে। কি হলো, ভয় পাচ্ছিস কেন?
মধুমিতা অনন্যার দিকে হেসে তাকায়। কি শান্ত না সবকিছু? সেই রাত আবার আজকে ফিরেছে। মধুমিতা তুই? আমি মধুমিতা নই। এক অমানুষিক হাসি হেসে ওঠে মধুমিতা, তারপর হাসতে হাসতে গম্ভীর হয়ে যায়। মধুমিতা আঙুল দেখায় অনন্যার পেছনের দিকে। অনন্যা পেছনে ফিরে তাকায়। অনন্যার দিকে তেড়ে আসছে সেই কাটা শরীরটা। অনন্যা ভয় পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। মধুমিতা অনন্যার মাথা ধরে ওদিকে দেখতে বলে, ভয় পাস না অনু, ও কিচ্ছু করবে না। ও শুধু নিজের সাথে হওয়া দুর্ঘটনাটা আবার দেখাতে চায়। অনন্যা লোয়ার বার্থে শুয়ে আছে। অনন্যা চমকে ঘুম থেকে ওঠে। অনন্যা আশেপাশে তাকিয়ে দেখে সে ট্রেনের ভেতরেই আছে। এটা এতক্ষণ ধরে স্বপ্ন ছিল? এরকম স্বপ্ন কেন দেখলাম? অনন্যার পাশে থাকা জলের বোতল থেকে জল খায়। অনন্যা মাটিতে পা রাখে আর একটু অবাক হয়ে যায়। আমি তো আপার বার্থে শুয়েছিলাম না, তাহলে লোয়ার বার্থে কি করে এলাম? অনন্যা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে আর আপার বার্থের দিকে তাকায়। আপার বার্থে কেউ নেই। মধুমিতা কোথায়? কি হচ্ছে এসব? দরজা ধাক্কানোর আওয়াজ শুনে অনন্যা আবার ভয় পেতে শুরু করে। অনন্যা মনে সাহস জুটিয়ে দরজার দিকে এগিয়ে যায়। অনন্যা একটা বড় নিঃশ্বাস ফেলে দরজা খোলে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে টিটি। ও, টিকিট? টিকিট লাগবে না ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। মানে? মধুমিতার খুব বিপদ। কি কি বলছেন কি? প্লিজ আসুন, বোঝানোর সময় নেই। অনন্যা টিটির সাথে বার্থ থেকে বেরিয়ে আসে। অনন্যা একটু সংকোচ বোধ করে। আপনি আমাকে স্পষ্টভাবে সবকিছু বলবেন, আমার কিছু মাথায় ঢুকছে না। এমনিতেই ওই স্বপ্নগুলো। টিটি দাঁড়িয়ে পড়ে অনন্যাকে নিয়ে। টিটি অনন্যার দিকে ফিরে তাকায়। অনন্যা টিটির চোখের দিকে তাকায়। এখন যেটা বলবো শুনতে অবিশ্বাস লাগলেও কিন্তু এটাই এখন সত্যি। কি বলুন, আমাকে আমাকে আমার কাছ থেকে কিছু লুকাবেন না। আজ থেকে কয়েক বছর আগে আজকে আপনারা যেই ফার্স্ট ক্লাস কামরার বার্থে আছেন, সেইখানে একটি কম বয়সী বিধবা মহিলা নিজের হাজবেন্ডের অস্থি নিয়ে উঠেছিলেন। মেয়েটি নিজের হাজবেন্ডের অস্থি বার্থের নিচে রেখে দেন। এবার সেই রাতেই ট্রেনে ডাকাত পড়ে। ডাকাত সেই মহিলাটির কাছে তার সোনার গয়নাগুলি কেড়ে নিতে চায়। এবার গয়নাগুলি যেহেতু তার হাজবেন্ডের দেওয়া, তাই সে দিতে যায়। কোনো মতে কামরা থেকে বেরিয়ে ট্রেনের দরজার সামনে এসে দাঁড়ান মেয়েটি, কিন্তু দুর্ভাগ্যর ক্রমে সেই ডাকাতগুলি ওনাকে ওখানে ধরে নেয় আর সব গয়নাগুলি ছিনিয়ে নিতে থাকে। গয়না টানাটানির চক্করে মহিলাটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আরেকটা রেল লাইনের ওপর গিয়ে পড়ে। আর তখনই ট্রেন এসে তার ওপর দিয়ে চলে যায় আর সেই মহিলার শরীর দুভাগ হয়ে যায়। এত কিছু হওয়ার পরও সেই শয়তানগুলির আশ মেটে। তারা সেই মেয়েটির ব্যাগও হাতাতে শুরু করে। তখনই ডাকাতের হাত লেগে পড়ে যায় সেই মাটির কলসি। কলসি থেকে সব ছাইগুলি মাটিতে ছড়াছড়ি হয়ে যায়। পরের দিনই সেই ডাকাতগুলির অর্ধেক কাটা দেহ সে রেল লাইনের ওপর পড়েছিল, যেখানে মেয়েটির লাশ পড়েছিল।
এসব কথা আপনি আমায় কেন বলছেন? তোমাদের তিনজনের মধ্যে কি কেউ সেই মাটির কলসিটা নিয়ে কিছু করেছিল? অনন্যার মনে পড়ে যায় মাটিতে ছাই পড়া ছিল। অনন্যা অবাক হয়ে যায়, এতক্ষণ যেই ঘটনাগুলিকে স্বপ্ন ভাবছিল সেই ঘটনাগুলি এখন সত্যি মনে হতে থাকে। তার মানে দীপ সত্যি সত্যি? অনন্যা জোরে জোরে কাঁদতে শুরু করে। অনন্যা দীপের বলা কথাগুলি মনে পড়তে শুরু করে। প্ল্যান সাকসেসফুল। তিনজন ওখানে কি আলাদাই বাওয়াল হবে। অনন্যা, দেখুন, এখন ভেঙে পড়ার সময় না। এখন আপনার বন্ধু মধুমিতার খুব বিপদ। মানে? সেই মেয়েটির আত্মা এখন মধুমিতার ভেতরে। দেরি হয়ে গেলে খুব বিপদ হয়ে যাবে। দীপের হাত আমি ছেড়ে দিয়েছি, কিন্তু মধুমিতাকে আমি কিচ্ছু হতে দেব না। অনন্যা ছুটে যায় নিজের বার্থের দিকে। অনন্যা বার্থে গিয়ে নিচে থেকে মাটির কলসিটা নিয়ে বার্থ থেকে বেরিয়ে যায়। এ কি কি করছো তুমি? এটারই জন্য যত ঝামেলা। অনন্যা মাটির কলসিটা নিয়ে ট্রেনের দরজার কাছে চলে যায়। অনন্যা, এই কাজটা করো না। অনন্যা কলসিটার থেকে লাল কাপড়টা খুলে ফেলে দেয় দরজার বাইরে। ট্রেনের সব লাইট নিভে যায়, চারিপাশটা পুরো অন্ধকার হয়ে যায়। তখনই একটা জোরে বিদ্যুৎ পড়ার আওয়াজ হয়। বিদ্যুতের আলোয় দেখতে পায় অনন্যা মধুমিতা খুবই ক্রোধ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আর মধুমিতা দাঁড়িয়ে আছে একদম অনন্যার সামনে। দিয়ে দে ওটা! অনন্যা, অনন্যা প্লিজ দিয়ে দে, না হলে তুই আমার এটা মধুমিতা বলছে না, এটা মধুমিতার শরীরে লুকিয়ে থাকা সেই শয়তানটা কথা বলছে। অনন্যা মাটির কলসিটা বাইরে ছুড়ে দিতে যায়। তখনই মধুমিতা নিজের নখ দিয়ে অনন্যার হাতে আঘাত করে। অনন্যা কলসি থেকে সব ছাই ট্রেনের বাইরে ফেলে দেয়। মধুমিতা অজ্ঞান হয়ে পড়ে যায়। অনন্যা বসে পড়ে ট্রেনের দরজার সামনে। বাইরে ভোরের আলো ফুটেছে। ওপরের বার্থে ঘুমিয়ে আছে অনন্যা। অনন্যার ঘুম ভেঙে যায়। অনন্যা আস্তে আস্তে চোখ খোলে। অনন্যা উঠে বসে আর চুপ করে ভাবতে থাকে কালকের রাতের ঘটনাগুলি। অনন্যা সমানে ভাবতে থাকে দীপের খবর যখন বাড়িতে পৌঁছাবে তখন কি হবে। অনন্যা আর কিছু না ভেবে ওপর থেকে নেমে যায়। অনন্যা নিচে নেমে দেখে মধুমিতা বার্থের কোথাও নেই। অনন্যা বার্থের দরজা খুলে বেরিয়ে যায়। তখনই অনন্যার দেখা হয় টিটির সাথে। গুড মর্নিং। হ্যাঁ, মধুকে দেখেছেন? উনি তো ওয়াশরুমের দিকে গেলেন। ও, থ্যাংক ইউ। অনন্যা কিছুক্ষণ মধুমিতার জন্য ওয়েট করে তারপর নিজে আরেকটা ওয়াশরুমে ঢুকে যায়। অনন্যা নিজের খোলা চুলটা বাঁধার জন্যে মাথাটা একটু ওপরে করে। অনন্যা তাকাতেই ওর গা হাত পা অবশ হতে থাকে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে ওপরের দিকে। মুখ থেকে কোনো কথা বের হয় না। অনেকটা চেষ্টা করার পর অনন্যা জোরে চিল্লিয়ে ওঠে। ওয়াশরুমের সিলিংয়ে ঝুলছে মধুমিতা। মধুমিতার চোখ পুরো লাল। মধুমিতা হেসে তাকিয়ে আছে অনন্যার দিকে। অনন্যা বুঝতে পারে কালকে যা সব হয়েছিল সব কিছুই ওর মনের মধ্যে চলছিল। অনন্যার হাতে মধুমিতার খিমচে ধরা দাগটাও নেই। অনন্যা ওয়াশরুমের দরজা খুলে দেয় বেরোনোর জন্যে। তখনই দরজার বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে টিটি। টিটি আস্তে আস্তে মাথা তুলে তাকায়।
অনন্যা ভয় পেয়ে যায় আর বুঝতে পারে মধুমিতার মধ্যে যে আছে সে হলো সেই মহিলাটি, আর টিটির মধ্যে যে আছে সে হলো মেয়েটির হাজবেন্ড। মধুমিতা আস্তে আস্তে সিলিং থেকে নেমে অনন্যার কাছে আসে। টিটিও ওয়াশরুমের ভেতর ঢুকে আসে আর দরজা আপনে আপ বন্ধ হয়ে যায়। আপনারা শুনছিলেন বার্থের নিচে। গল্প পাঠে দেবাঞ্জন ভট্টাচার্য, অনন্যার ভূমিকায় লিপিকা মাঝি, মধুমিতার ভূমিকায় সুকন্যা সাহা, দীপের ভূমিকায় অমিতেশ দাস, টিটির ভূমিকায় সৌনক চক্রবর্তী, শব্দ পরিকল্পনা ও বেতার রূপ দেবাঞ্জন ভট্টাচার্য। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল গোল্ডেন এরা এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন গল্পে।